আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই তোমরা ভালো আছো। তে আমি পর্বগুলো যখন স্টার্ট করছিলাম পরিফেরা থেকে শুরু করছিলাম। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা এই 4টা পর্ব অলরেডি পড়াইছি। তোমরা যারা ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো করবা এবং নোট করে রাখবা। আজকে আমি তোমাদের মলাস্কা টপিকটা নিয়ে পড়াবো এবং এটা নিয়ে আমরা কি করব, থিসিস করব। তো দেখো, এই মলাস্কা মূলত একটা শব্দ থেকে আসছে, সেটা হলো কি মলিস। এখন এই মলিসের একটা শব্দ মিনিং আছে। এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে হলো কি নরম জাতীয়, অর্থাৎ সফট। ভাইয়া নরম জিনিসটা কি? ধরো একটা মাংসপিণ্ড যদি আমরা নেই, তো মাংসপিণ্ড দেখতে কেমন? কি সফট, নরম, এবং এটার মতো কি পেশির মতো সংকোচন প্রসারণ হয়। তো এই মাংসপিণ্ড যখন পেশির মতো সংকোচন প্রসারণ হয়, তখন এটা কি আমরা একটা নাম দিতে পারি। তো ধরো এই মাংসপিণ্ডগুলো যখন আমরা বৃহদাকার হতে থাকবে, মানে একটা শেপ দেবে, তখন আমরা দেখতেছি কি এই মাংসপিণ্ডের বাইরে এক ধরনের আবরণ দেখতে পারবো। তো আবরণটার নাম আমরা দিতেছি কি ম্যান্টো। এই মাংসপিণ্ডের বাইরে ধরে একটা শেপ দেখতে পারতেছি, এই এর নাম দিলাম কি আমরা কি ম্যান্টো। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আমরা থিসিস করব। তো দেখো এই ম্যান্টলটা কি করতেছে, কিছু একটা পর্দা সৃষ্টি করতেছে আবার, যেমন খোলক। এই খোলকটা আমরা কি বলতেছি, শিল বলে থাকতেছি, এবং এই শিলটা মূলত এই একটা মলাস্কা পর্বের প্রাণীদেরকে কি করে আবরণ হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা যা দেখতেছি যে মলাস্কা থেকে মলিস থেকে শব্দটা আসতেছে, কিন্তু দেখতেছি যে কি মলিস দ্বারা বোঝাচ্ছে কি নরম বা সফট। এবং তারপর দেখতেছি কি এই তোমার এই মাংসপিণ্ড বা যেটাই দেখি না কেন, এর উপরে কি আছে, এক ধরনের আস্তরণ আছে, যেটাকে বলতেছি আমরা কি ম্যান্টল। এবং এই ম্যান্টল থেকে কি হয়, শেল হয়, ধরেন এক ধরনের খোলক সৃষ্টি হয়। এবং এই খোলক থেকে কি হয়, আমাদের এই মলাস্কা পর্বে যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণীতে কি হয়, এক ধরনের আস্তরণ সৃষ্টি করে। তো এখন আমরা দেখব তোমার এই মলাস্কা শব্দটা, যে আমরা মলিস বললাম, এই মলিসকে আবার কি নামে বলা হয়ে থাকে। তো দেখো, আমরা এই মলিস শব্দ দ্বারা আরেকটা শব্দকে আমরা বলতে পারি, সেটাকে আমরা বলতেছিল কি মেলাকোলজি। অর্থাৎ যখন আমরা বুঝবো যে একটা মেলাকোলজি একটা শব্দ নিচ্ছি, মলাস্কার ভিতরে পড়তেছে, তাহলে এটা কই থেকে আসতেছে, মূলত একটা মলিসেরই ধাপ থেকে এটা আসতেছে কি তোমার হলো মেলাকোলজি। এবং পরবর্তীতে দেখবো কি এগুলা কি কাজ করতেছে, এই খোলকগুলো যা আছে দেখো পূর্বে এই খোলকগুলা কি কাজ করছে। তোমার দেখা যাচ্ছে কি আমি একটা বিনিময়ে কিছু দিচ্ছি আবার কিছু নিচ্ছি। এই যে কিছু দেওয়া এবং নেওয়া, পূর্বে দেখা দেখা গেছে কি যে ধরো মুদ্রা হিসেবে আমরা কিছু যদি নিতে চাই, তখন দেখতেছি মুদ্রাগুলো কোনো একটা খোলক দ্বারা সৃষ্টি হচ্ছে। তুমি কিছু খোলক দিচ্ছ, এই খোলকের বিনিময়ে কিছু পাচ্ছ। তো এই যে খোলকটা বা এই শেলটা, এটা পূর্বে এটা মুদ্রা হিসেবে খুবই জনপ্রিয়তা ছিল। তো দেখো, আমি যে বললাম যে তোমার এখানে একটা কি মুদ্রা হিসেবে কাজ করছে, এই খোলকটা, এই খোলকটা কি হিসেবে কাজ করছে, মুদ্রা হিসেবে কাজ করছে। তো এই মুদ্রাটা মূলত যে পর্বের ভিতরে যে পড়ছিল তাদের তাকে আমরা বলতেছি কি সাইপ্রিয়া মোনেটা। তো কি বললাম, এটাকে আমরা বলতেছি কি সাইপ্রিয়া মোনেটা। আর এখানে এই প্রাণীর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি যে খোলকটা যা আছে খোলকের বিনিময়ে কি হচ্ছে, তোমার আমরা কিছু একটা পাচ্ছি। তাহলে তোমরা দেখো এই যে মলস্কার শব্দ থেকে আমরা যে বলতেছি যে মলস্কাকে আমরা কি বলতে পারছি, একজন মুদ্রার বিনিময় হয়ে থাকে। এখন আমি তোমাদের দেখাবো যে তোমার এই যে এখানে যে আমরা বলতেছি যে তোমার মলাস্কা, এটা একটা আমরা কি বলি দ্বিতীয় বৃহৎ প্রাণী। অর্থাৎ এটাকে আমরা কি বলতেছি হলো কি দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী। আচ্ছা ভাইয়া, এটাকে যদি আমরা দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রাণী বলে থাকি, তাহলে সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা? এটা আমরা পরবর্তী পর্বতে আমরা পড়বো, সেটার নাম হলো কি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাকে আমরা বলতেছি হলো কি সর্বতর বা বৃহত্তর প্রাণী বা পর্বের প্রাণী। কি কারণে? কারণ এখানে অনেকগুলো প্রাণীর বসবাস করে থাকে।
আশা করি তোমরা এগুলোর প্রত্যেকটা শব্দ বুঝতে পারছো যে মলাস্কা শব্দটা মলিস থেকে কিভাবে আসলো এবং নরম হলো এবং ম্যান্টলটা নাম দিলাম, পরবর্তীতে এটাকে শেল বলতেছি এবং এই শেলটা যে খোলক, আমরা যে খোলকটা বলতেছি এই খোলকের কাজটা কি মুদ্রা হিসেবে কাজ করে এবং যেটাকে আমরা বলতেছি কি হলো কি সাইপ্রিয়া মোনেটা, এবং এটাকে আমরা কি বলতেছি মুদ্রা হিসেবে কাজ করে থাকি। এবং পরবর্তীতে আরেকটা বললাম কি দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী। এছাড়াও এই মলস্কাকে আমরা বলতেছি কি কম্বোজ প্রাণী। আশা করি তোমরা এই শব্দটা সম্পূর্ণ বুঝতে পারছো। তো দেখো এই যে আমি যে এখানে একটা কথা বলছি, দেখো যে যেখানে বললাম যে মাংসপিণ্ড, তো দেখো আমরা মাংসপিণ্ড তো ধরো একটা পিণ্ডকার হিসেবে দেখতে পারি, এটাকে কি আমরা কি এভাবে ভাগ ভাগ দেখতে পারি? এভাবে ভাগ ভাগ এভাবে মাংসপিণ্ডের সজ্জিত অবস্থায় থাকে না, এগুলো গৌর অবস্থা এভাবে একটা শেপে থাকে। যেহেতু এটাকে কোনো খণ্ডক আকারে ভাগ করা যায় না, এই জন্য এটাকে আমরা বলতেছি কি অখণ্ডকায়িত। তাহলে আমরা বলতে পারি যে মলাস্কা পর্বের প্রাণীদেরকে কি করা যায় না, খণ্ডায়ন করা যায় না, এই জন্য এদেরকে বলতেছি আমরা কি অখণ্ডকায়িত। তা আমরা যদি এই শব্দটা বুঝতে পারি, এখন আমরা পরবর্তী স্টেপটায় আমরা যাব। দেখো আমরা এখানে বলছি যে এখানে কি পৌষ্টিক নালী কেমন হবে বা কি কেমন দেখতে এটা আমরা জানি না। তা আমরা আগে এখন দেখব কি পৌষ্টিক নালী কেমন। ধরো এই যে আমরা আমাদের মধ্যে যে আমাদের যে পৌষ্টিক নালীগুলো আছে এগুলো কি পেঁচানো আছে না, এরকম কিভাবে থাকে, এরকম পেঁচানো অবস্থায় থাকে, আবার সোজা হয়, আবার এরকম পেঁচানো থাকে। ঠিক তেমনই ধরো এই যে মলাস্কা পর্বে যেগুলো প্রাণী আছে এখানে একটা যে গোলাকার অবস্থায় থাকে, এখান থেকে যদি একটা অংশ কেটে নিয়ে আসো এর ভিতরে পৌষ্টিক নালী দেখতে পারবা, এবং এই পৌষ্টিক নালীগুলো এভাবে পেঁচানো অবস্থায় থাকে। ধরো এখানে যদি জুম করো দেখতে পারবে এটা এই অবস্থায় আছে, এই যে এরকম এরকম অবস্থায় আছে। তাহলে তুমি দেখো তো যেখানে এই শেপটা কি আকৃতির, ইউ আকৃতির। তাহলে কি আমরা বলতে পারি না যে পৌষ্টিক নালী ইউ আকৃতির কোন পর্বের ভিতরে পড়ে? তুমি বলবা কি মলাস্কা পর্বের ভিতরে পড়ে। এখন আমরা যাব যে তোমার হলো জিহ্বাটা, যে মলাস্কা পর্বের প্রাণীদের এর জিহ্বাটা কেমন। দেখো জিহ্বাটা কি কেমন দেখতে হয়। ধরো এই যে আমি একসাথে আমি কি জিহ্বা জিনিসটা পড়াবো, আবার এর সাথে আমি মেন্টাল জিনিসটা একটু ডিটেলস আলোচনা করব। ধরো এটা একটা মাংসপিণ্ড নিলাম, এখানে এই যে আমি একটা স্তর দেখতেছি, এই যে স্তর, বাইরের স্তর এটা, এটাকে এই পর্দাটাকে আমরা বলছিলাম কি ম্যান্টো, উপরের পর্দাটা এটা একটু তাকে আশ্রয় দিয়ে থাকে। এবং এই ম্যান্টল থেকে দুটা পদার্থ বের হয় বা দুটা মৌল বের হয়, একটা হলো ক্যালসিয়াম আর একটা হলো কি কার্বনেট। এই ক্যালসিয়াম এবং কার্বনেট মিলে আরেক ধরনের আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণটা আমরা কি হিসেবে পরিচয় দিলাম, খোলক হিসেবে বলে দিলাম। এই ক্যালসিয়াম এবং কার্বনেট মিলে এক ধরনের আস্তরণ সৃষ্টি করলো এবং এটাকে আমরা বলতেছি হলো কি খোলক বা শেল। এখানে যদি আমরা এটাকে যদি ধরো একটা এই স্তরটাকে যদি মানে এই অংশটুকুকে যদি আরো বড় করি তখন আমরা দেখবো কি এটা এভাবে বের হয়ে আসে, এরকম ভাবে থাকে। এভাবে বের হয়ে আসে এবং এখানে দেখবো কি এগুলা এই যেরকম হয়ে যায়। তো দেখো এটা কি বাইরে কি একটা খাস কাটার মতো না, একদম চোখা এরকম ভাবে চোখা হিসেবে থাকে না। তো দেখো আমরা যদি করাত দেখে থাকি, আমরা যে করাত দেখে থাকি অর্থাৎ গাছ কাটে এগুলো যদি করাত দেখে থাকি তখন আমরা দেখবো এগুলা কি এই যে এরকম খাস কাটা সিস্টেমে থাকে।
তো এটাকে আমরা বলতেছি হলো কি, এখানে আমরা বলতেছি হলো করাত। এই করাত থেকে আসছে হলো রেত, আর এই রেত থেকে আমরা এটাকে বলতেছি হলো কি রেতিজিহ্বা, এবং এই রেতিজিহ্বাকে আমরা বলতেছি হলো কি রেডুলা। তাহলে দেখো ভাইয়া, এই যে এখানে যে একটা শেপ আছে, এটা তো আমরা দেখলাম একটা ম্যান্ডলের থেকে একটা খুলক সৃষ্টি হলো, এবং এর ভিতরে যে মাংসপিণ্ড সেটা বের হয়ে আসলো। আসার পর যখন এটাকে তোমার এটা এই যে তোমার জিহ্বা হিসেবে কাজ করতেছে, তখন এটাকে দেখতেছি যে কি এটা কাটা সিস্টেম আছে। তো এই কাটা সিস্টেম যেটা থাকে, আমরা করাত সাধারণত দেখি কি কাটা সিস্টেম, এই করাত থেকে এসেছে হলো রেত, এবং রেতকে বলতেছি আমরা কি রেতিজিহ্বা, এবং রেতিজিহ্বাকে আমরা বলতেছি কি রেডুলা। আর এই যে এখানে তোমার কি থাকে, তোমার চোখ থাকে, এইগুলো থাকে, তোমার যে টেন্টাকল অর্থাৎ কোষিকা থাকে। তোমার রেডুলা শব্দটা হয়তো বুঝতে পারছো যে রেডুলা শব্দটা আসলে কিভাবে কই থেকে আসে। তো এখন আমি তোমাদের এই টপিকটা আমি আরেকবার বলতেছি যে মাংস জিনিসটা কেমন, অর্থাৎ কোনো একটা পিণ্ডের মতো দেখতে, তাদেরকে আমরা বলতেছিল মাংস। এবং এটাকে আমরা কি করতে পারি না, ভাগ করতে পারি না। যেহেতু আমরা এটাকে কি করতে পারি, ভাগ করতে পারি না, সেহেতু এটাকে আমরা বলতে পারি কি অখণ্ডকায়িত। এবং এখানে ম্যান্টল বলতেছে কি জানো, কারণ তোমার মাংসপিণ্ডের উপরে কি থাকে, এক ধরনের আস্তরণ থাকে হালকা, কিন্তু এটা কি করে সেভ করে রাখে, এটাকে আমরা বলতেছি হলো তোমার হলো ম্যান্টল। এবং দেখতেছি এই ম্যান্টলের থেকে ক্যালসিয়াম কার্বনেট বের হয়ে এক ধরনের আস্তরণ সৃষ্টি করে খোলক নেয়। এই খোলকটা আর কি বেশি শেল্টার দিয়ে থাকে, মানে আশ্রয় দিয়ে থাকে। এরপর আমরা দেখতেছি জিহ্বা রেডুলা, দেখা যাচ্ছে মাংসপিণ্ড ধীরে ধীরে বের আসে, তার জিহ্বাটা বের করে দেয়। তখন এগুলো কি করে, বিভিন্ন খাবার চলাফেরা এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। তখন দেখতে পারি তোমার এই যে এখানে দেখি কি কাটা কাটা সিস্টেম, মানে এগুলো আগলে রাখতে সাহায্য করে। তো কাটা কাটা সিস্টেম আমরা দেখি করাতে, তো এই জন্য এটাকে বলতেছে করার থেকে এখানে রেত শব্দটা আসছে, আর এই জন্য এটাকে বলতেছি আমরা রেতি জিহ্বা, যেটাকে আমরা ইংলিশে বলতেছি হলো কি রেডুলা। তো এগুলো যদি বুঝতে পারো, আমরা এখন যাবো হলো কি বিভালভিয়াতে। বিভালভিয়া, গ্যাস্ট্রোপোডা, সেফালোপোডা, এটাতে আমরা এখন যাব। দেখো এখানে আমি তিনটে শব্দ নিয়েছি, একটা হলো গ্যাস্ট্রোপোডা। মূলত এই গ্যাস্ট্রোপোডা শব্দটা কিভাবে আসলো, এই গ্যাস্ট্রোপোডা কোন প্রাণীটা পড়তে পারে? মূলত দেখো আপেল শামুক বা শামুক যেটাকে আমরা বলতেছি, সেটা কার ভিতরে পড়ে, গ্যাস্ট্রোপোডার ভিতরে পড়ে। একটা যদি তোমার শামুক দেখো, দেখবা এরকম অবস্থায়, এরকম একটা হলো কি, এটা হলো কি একটা শামুক। এই যে এটা একটা শামুক, এটা কই থেকে সৃষ্টি হইতেছে, গ্যাস্ট্রো দ্বারা বুঝতেছি কি পরিপাক নালী বা পরিপাক তন্ত্র, যেখানে পরিপাক নালী থাকে এটাকে বলতেছি আমরা কি গ্যাস্ট্রো। পোর্টটা দ্বারা বোঝাচ্ছে কি পা বা পথ বা পা বোঝাতে থাকে। তাহলে অর্থাৎ বলতেছে পরিপাক নালীর যে অংশ থেকে তোমার এই পাটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলতেছি কি গ্যাস্ট্রোপোডা বা গ্যাস্ট্রোপোড। তো এই যে শামুকটা আমরা যদি এটাকে সুন্দর করে আঁকাই, তখন আমরা দেখবো কি এখানে এরকম ভাবে একটা আস্তরণ সৃষ্টি হয়। তো এই যে এখানে কি তার হলো মাংসপিণ্ডল, এটা যদি তার মাংসপিণ্ড, এটা তো শামুক, তো এটা কি তার হলো মাংসপিণ্ডল। এটা মাংসপিণ্ডল সৃষ্টি হচ্ছে, এটা কই থেকে সৃষ্টি হচ্ছে, পরিপাক নালী থেকে। এই জন্য এটাকে আমরা বলতেছি হলো কি গ্যাস্ট্রোপোডা। দেখো আমি যখন এই যে তোমার জিহ্বা রেডুলাতে দেখালাম, যে রেডুলাতে দেখলাম কি তোমার জিহ্বাটা এটা কি এরকম কি খাস কাটা, এটা কই থেকে আসে, করাত। মূলত এটা এক ধরনের কাইটিন নির্মিত এক ধরনের প্রাচীর। তো এই যে গ্যাস্ট্রোপোডা, এই গ্যাস্ট্রোপোডা শব্দটা কিভাবে আসলো, তোমার হলো এই যে পরিপাক নালী থেকে এখানে এইভাবে আসলো। আর এই রেডুলার শব্দটা যদি আমি আরেকটু ভালোভাবে দেখতে চাই, তখন দেখি যে এটা কাইটিন নির্মিত এখানে শক্ত প্রাচীর থেকে এটা আসছে। তোমরা হয়তো গ্যাস্ট্রোপোডা শব্দটা বুঝতে পারছো যে আসলে গ্যাস্ট্রোপোডা শব্দ দ্বারা কি বোঝায় এবং কিভাবে হয়। তো এখন আমি তোমাদের বোঝাবো কি বিভালভিয়া। দেখো এখানে আছে বি,
বা বাই। তো এটা বোঝাচ্ছে 2 থাকবে। আর ভাল ভাল বোঝা হচ্ছে কপাট। তাহলে এখানে বলতেছে হলো কি বি ভাল বিয়া, এই যে বি ভাল বিয়া, অর্থাৎ এই যে ভাল আছে ভাল দ্বারা বোঝাচ্ছে হলো কি কপাট, বোঝাচ্ছে 2, অর্থাৎ কি এটা এর ভিতরে পড়তেছে এগুলো কি ঝিনুক, এর ভিতর কি পড়ে তোমার ঝিনুক পড়ে। আর তুমি যদি একটা ঝিনুক দেখতে চাও দেখবে কি এই ঝিনুকটা এরকম 2টা আস্তরণ থাকে এরকম ভাবে। এই যে 2টা যে আস্তরণ এটা একটা এটা একটা, এই 2টা আস্তরণকে আমরা বলতেছি হলো কি তোমার হলো বিভালভিয়া। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে বিভালভিয়া জিনিসটা কি, তাহলে এরকম 2টা খোলক থাকবে, কি থাকবে 2টা খোলক থাকবে, তাদেরকে আমরা বলতেছি হলো কি বিভালভিয়া। আর বিভালভিয়ার ভিতরে কি পড়তেছে ঝিনুক পড়তেছে। এখন আরেকটা কথা হলো কি ভাই সেফালোপোডা জিনিসটা কি, সেফালোপোডা সেফালোপোডা দেখো তোমাদের মনে আছে কি না বা এরকম কোনো একটা শব্দ যে সেপালো, অর্থাৎ কি সেপালন, সেপালন দ্বারা বোঝাচ্ছে এটা একটা মাথার করে একটা অংশ বিশেষকে বোঝাচ্ছে, যে মাথার অংশটাকে বোঝানো থাকে, অর্থাৎ কি সেপালন দ্বারা আমরা বুঝি কি মাথার কোনো অংশ বিশেষ। দেখো আমরা যখন পড়ছি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এখানে আমরা বলছিলাম না প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন। তোমাদের তোমরা একটু খেয়াল করে দেখো এগুলো শব্দ আমরা পড়ছি সমন্বয়ের ভিতরে। তো এখান থেকে দেখো সেফালো দ্বারা বোঝাচ্ছে কি কোন একটা মাথার অংশ বিশেষ, সেখান থেকে কি হবে অসংখ্য কোষিকা বের হবে, তাদেরকে বলতেছে হলো কি তোমার হলো সেফালোপোডা। যেমন অক্টোপাস, তাহলে অক্টোপাস কার ভিতরে পড়তেছে সেফালো, সেফালোপোডার ভিতরে পড়তেছে। পোটা দ্বারা বোঝাচ্ছে কি পা, আর এখানে কি থাকবে অনেকগুলো পা থাকবে অক্টোপাসে। তো এই অক্টোপাস কার ভিতরে পড়তেছে সেফালোপোডার ভিতরে পড়তেছে। তাহলে এখন তোমাদের যদি বলি গ্যাস্ট্রোপোডাতে কে পড়ে শামুক পড়ে, বিভালভিয়াতে পড়ে হলো ঝিনুক, আর সেফালোপোডাতে পড়ে কি অক্টোপাস। অত্যন্ত ইম্পর্টেন্ট এই 3টা জিনিস, তোমরা অবশ্যই এগুলো মনে রাখবা। এখন আমি তোমরা যদি এই অংশটা বুঝে থাকো, এখন আমরা তার পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপটা হলো কি শোষণ অঙ্গ। দেখো এদের শোষণ অঙ্গটা কয়েকটি ভাবে ভাগ করা যায়, মানে আমরা দেখতে পাই যে এদের শোষণ অঙ্গের ভিতরে এগুলো বিদ্যমান থাকে। যেমন এরা যদি পানিতে থাকে তখন এদের কি ফুলকা বিদ্যমান থাকে, অর্থাৎ এরা অক্সিজেন গ্রহণ করতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে যেটা খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে খাদ্য নিতে, এটা হলো কি ফুলকা, যাকে আমরা বলতেছি গিলস। তাহলে এটা হলো কি ফুলকা, যেটা পানির ক্ষেত্রে প্রযোজ্য। ধরো একটা তুমি শামুক যদি নাও, শামুককে শুধুমাত্র দেখো যারা গ্রাম অঞ্চলে বসবাস করছো তারা অবশ্যই শামুকটা দেখছো, এবং তারা কি থাকে ধরো এইভাবে একটা গোলা আকৃতির এভাবে থাকে, এটা এর মনে কি এর ভিতরে ওই মাংসপিণ্ডটা নিয়ে নেয়, যখন পানিতে আসে তখন কি করে মাংসপিণ্ডটা এভাবে ছেড়ে দেয়। তো এই যে এখানে যে এভাবে ছেড়ে দিল, তো এটা কিভাবে করে পানিতে, তো পানিতে অবশ্যই কিছু না কিছু আছে তাদের মধ্যে বিদ্যমান, সেটা হলো কি ফুলকা বিদ্যমান আছে বিদে তারা এই কাজটা করতে পারে। যখন এটা জল থেকে স্থলে চলে যাবে তখন এদের মধ্যে কি বিদ্যমান থাকবে ফুসফুস। কিন্তু এদের ফুসফুস কি আমাদের মতো না, এদের ফুসফুস আমাদের মতো না। তো এদের ফুসফুস এক ধরনের পালমোনারি বিদ্যমান থাকবে থলি সিস্টেম, কিন্তু একদম এক্স্যাক্টলি কি না ফুসফুস না আমাদের মতো। তাহলে আমরা এক্স্যাক্টলি এটা ফুসফুস বলতে পারি না, তাহলে এটা কেমন পালমোনারি থলি। যেটা কি কাজ করবে আমাদের শোষণ কাজে ভূমিকা পালন করবে, আমাদের বলতে এই যে পর্বত প্রাণীদের ক্ষেত্রে। এরপর আরেকটা দেখবো কি তোমার হলো ম্যান্টল। ম্যান্টলের ক্ষেত্রে কি দেখি, ধরো এটা একটা প্রাণী, এটা হলো তার খোলক, এটা হলো কি তার খোলক, এর বাইরে কি করবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, আবার ভিতরে কি গ্রহণ করবে অক্সিজেন গ্রহণ করবে। আচ্ছা বাইরে যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে আমরা দেখি কি বাইরে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি কম, তো ভিতরে যখন বেশি হয় তখন এটা বাইরে বের করে দিবে, বের করে দিলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। আবার ভিতরে যখন দেখা যাবে অক্সিজেনের পরিমাণ কম
তখন বাইরে থেকে কি হবে, অক্সিজেন যাবে। তো এটাতে কে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে, সেটা হলো ম্যান্টল। তাহলে আমরা শোষণ দ্বারা বুঝতে পারি শোষণের তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। তার ভিতরে এটা স্থান ভেদে, যদি পানিতে হয় তখন ফুলকা, যখন স্থলে হয় তখন আমরা দেখতেছি পালমোনারি থলি, আর যখন ধরো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করা খুবই দরকার তখন এটা ম্যান্টল নামক পর্দা এখানে কি করে তোমার মানে তাদের শোষণ কাজে সহায়তা করে থাকে। আশা করি তোমরা শোষণ অঙ্গ শব্দটাও বুঝতে পারছো। এখন আমি তোমাদের লার্ভা জিনিসটা পড়াবো। লার্ভা জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের ক্ষেত্রে দরকার, কারণ এখন লার্ভা থেকেও প্রশ্ন আসতেছে। আগে তেমন প্রশ্ন আসতো না, কিন্তু এখন এই বিষয় থেকে প্রশ্ন আসে। তো লার্ভা জিনিসটা দেখো, তো লার্ভা মূলত আমরা তিন ধরনের দেখতে পারি এখানে। একটা হলো ট্রোকোফোর, একটা হলো ভেরিজার, আর একটা হলো গ্লোচিয়াম বা গ্লোচিডিয়াম। ভাই ট্রোকোফোর জিনিসটা শুধুমাত্র আমরা মলাস্কাতে দেখতে পাই না, এটা অ্যানালিডে তো ট্রোকোফোর বিদ্যমান এই লার্ভাটা। এরপর আমরা দেখবো ভেলিজার, এটা মূলত শামুকে বিদ্যমান। তারপর দেখবো হলো গ্লোচিয়াম, এটা হলো তোমার ঝিনুকে বিদ্যমান। তে দেখো আমি ট্রোকোফোর নিয়ে আলোচনা করি একটু। এই ট্রোকোফোর শব্দটা মূলত হোয়েল থেকে আসছে, অর্থাৎ এটা কি হবে, সম্পূর্ণ অংশ বিদ্যমান হবে, একটু ঘুরে পেঁচে থাকবে, চাকার মতো কাজ করবে। ধরো এটা একটা প্রাণী, দেখো এটা একটা প্রাণী, এখানে অনেকগুলা তোমার কোষিকা থাকবে। এটা ধরো তাদের মুখ, এখানে কোষিকা থাকবে, এইগুলো মানে তাদের সাইড সাইডে এরকম থাকে। এই যে বললাম চাকার মতো দেখতে, তো এদের মুখে কিছু কাজ থাকে, কোষিকারও আবার কিছু কাজ থাকে, ফ্লাজেলারও কিছু কাজ থাকে। এই যে ফ্লাজেলার যেগুলো কাজ করে থাকে, তারপর কোষিকাগুলো যে কাজগুলো করে থাকে, তাদের মুখ যে কাজটা করে থাকে, এটা কিভাবে এভাবে বিদ্যমান হয়ে থাকে, চক্রাকারে চলতে থাকে। এই চক্রাকারে যে চলতে থাকে, এটা গোল অবস্থায় এভাবে ঘুরে ফিরে চলতে থাকে, এই জন্য এটাকে আমরা বলতেছিল কি ট্রোকোফোর, ফোর মানে চার সাইডে এভাবে চলতে থাকে। তো তোমার এই ট্রোকোফোরটা আমরা দেখতে পারি কি মলাস্কা তো দেখি, অ্যানালিডা তো দেখি এটা। এরপর তোমাদের আমরা যা বলবো কি ভেলিজারে। দেখো আমরা বললাম কি ভেলিজার কই দেখা যায়, তোমার হলো আপেল শামুকে দেখা যায়। অর্থাৎ এই যে ধরো এটা একটা শামুক, পিলা গ্লোবোসা, এটা হলো কি তোমার হলো পিলা গ্লোবোসা। এবং এই পিলা গ্লোবোসাতে আমরা দেখবো কি এই যে ভেলিজার যা আছে, এটা কি ভেলাম থেকে আসছে। অর্থাৎ কি এই ভেলাম দ্বারা বোঝাচ্ছে কি তোমার ভেলিজার, এটা হলো কি ভেলাম। এই ভেলাম দ্বারা বোঝাচ্ছে কি বৈঠা বা সেল। অর্থাৎ তোমার এটা কি ফ্লাজেলার মতো কাজ করবে। ধরো এখানে যে এদের যে মাংসপিণ্ড যদি ছেড়ে দেয়, এটা হলো তার মাংসপিণ্ড, মাংসর অংশটুকু, এটা যখন ছেড়ে দেয় তখন এটা কি করবে, ফ্লাজেলা যে আছে এটা কি বৈঠার মতো কাজ করবে। এবং যখন বৈঠার মতো কাজ করবে তখন এরা তাদের যে কাজটা কার্যকলাপটা সেটা করে থাকবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে ভেলিজার এটা কিভাবে হয়। ভেলাম শব্দটা অর্থাৎ ভেলাম দ্বারা বোঝাচ্ছে বৈঠা বা ফ্লাজেলা মতো কাজ করবে, এবং ফ্লাজেলার মতো কাজ করলে এরা কি করবে, তাদের যে চলাফেরা দৈনন্দিন যে কাজকর্মটা কার্যক্রমটা সেটা কি করবে, ধীরে ধীরে সেটা বাস্তবায়ন করতে ভূমিকা পালন করে। তো এখন আর একটা শব্দ হলো কি, সেটা হলো গ্লোচিয়াম। এটাকে গ্লোচিয়ামও বলা হয়ে থাকে, গ্লোচিডিয়ামও বলা হয়ে থাকে। গ্লোচিয়াম এটা কি কি বললাম এখানে উদাহরণ হিসেবে কি, ল্যামেলিডেন্স ম্যার্গিনালিস। উদাহরণ হিসেবে আমরা কি বলছি, ল্যামেলিডেন্স ম্যার্গিনালিস। এটা কার ভিতরে পড়তেছিল, তোমরা গ্লোচিয়ামের ভিতরে পড়তেছে। অর্থাৎ এটা এক ধরনের হুক মতো। অর্থাৎ দেখো ঝিনুক, অর্থাৎ এই যে ঝিনুক, একটা ঝিনুকে আমরা কি বলি, দুইটা
তোমার শেপ থাকে, খোলক থাকে, এই যে এটা একটা ঝিনুক, এটা একটা শেপ থাকে। এই যে এখানে যে শেপটা, এটা কি এখানে এখানে একটা হুক থাকে। তো এই হুকটা কি করে আটকে রাখে, কোনো কিছু আটকে রাখে। যখন এটা বের হয়ে আসে কোনো একটা প্রাণী থেকে, তার মায়ের যে যেখান থেকে উৎপত্তি হয় সেখান থেকে যখন বের হয়ে আসে, তখন দেখা যায় কি কোন একটা মাছের ফুলকার ভিতরে ওই হুকটা ধরে আটকে রাখে। যখন এই ধরো এটা একটা মাছের ফুলকা, সেখানে কি করবে এভাবে যা আটকে রাখবে। তা আটকে থাকলে কি হবে, ফুলকা দ্বারা আমরা কি বুঝলাম, কিছু করে বললাম যে অক্সিজেন আর কি গ্রহণ করতে পারে। তো একটা মাছ যখন অক্সিজেনের ওখানে থাকবে, খাদ্য থাকবে, তখন এরা কি করবে, খাদ্য পাবে, অক্সিজেনও নিয়ে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে তোমার এগ্লোচিয়াম যে লার্ভাটা এখানে এই হুকটাতে থাকে, এই হুকটা কি করে তোমার খাদ্য, তারপর অক্সিজেন এগুলাতে নিতে তোমার পারে, এবং এটা তারা ধীরে ধীরে এভাবে কি হতে থাকে, বড় হতে থাকে। তে এটা হলো কি তোমার হলো লার্ভা দশা, যে তোমার প্রকারভেদগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তো তোমরা দেখো এই যে মলাস্কা যে পর্বত যে প্রাণীটা, এখানে কিছু কিছু প্রাণী আছে ছোট, কিছু কিছু প্রাণী আছে বড়। তো এক ধরনের প্রাণী আছে মলাস্কাতে, সেটাকে আমরা বলতেছি হলো কি জায়ান্ট স্কুইড। কি বলে, জায়ান্ট স্কুইড। এই জায়ান্ট স্কুইডটা এত বড়, মূলত এগুলো তো স্বাদু পানিতে পাওয়া যায় না, এগুলো সমুদ্রেতে থাকে, তো অনেক গভীর সমুদ্রে এগুলো দেখা যায়। তো এটা মূলত লম্বাই হলো তোমার হলো 27 মিটার। তো দেখো আমি এখানে যে দাঁড়িয়ে আছি এই ফ্লোরে, এই ফ্লোরটা হলো মনে করো 1 মিটার বা 1.5 মিটার লম্বা। এইভাবে তুমি বুঝতে পারতেছো একটা বিল্ডিং কত বড় হয়। তো 27 মিটার লম্বা মানে অনেক বড়। আবার যদি এর ওয়েটটা সম্পর্কে জানতে চাও, এটা ওয়েট হলো 270 কেজি। আবার যদি এক কোর্সিকা যদি তুমি দেখো, কোর্সিকা হলো তোমার হলো কি, বা অর্থাৎ টেন্টাকল, এটা হলো তোমার হলো 50 মিটার লম্বা। তাহলে কত বড় এটা প্রাণী। তো এই প্রাণীটা কার ভিতরে পড়তেছে, হলো মলাস্কা পর্বের ভিতরে পড়তেছে। তো এই যে আমি যে বললাম এখানে যে তোমার যেগুলো আলোচনা করছি, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলো প্রত্যেকটা জিনিস তোমরা দেখবা, এবং যে টপিকটা বোঝো না, যে শব্দটা বোঝো না, আবার তুমি কি করবা, তোমার পিছে আসবা, পিছে এসে কি করবা, তোমরা ওই লেকচারটা দেখবা, বা যে স্লটটা বোঝো না স্লটটা তুমি এটা সংশোধন করবা। এখন আমি এখানে একটা চিত্র দিছি, এই চিত্রটা তোমাদের আমি দেখাবো, মনে করো এটা আলোচনাটা তোমাদের আমি করাবো। তো দেখো তোমরা এখানে প্রশ্ন বলতে পারো যে ভাইয়া আমরা যে প্রতিসাম্য পড়ছি এখানে কি ধরনের প্রতিসাম্য দেখা যায়, আবার দেখো বলতে পারো যে এদের কেমন, এর পার্শ্বীয় গুলা কেমন। তো দেখো আমি যে বলছিলাম যে অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য একটা উদাহরণ দিছিলাম অপ্রতিসাম্য, সেখানে আমি বলছিলাম কি অপ্রতিসাম্যের ভিতরে পড়তেছে হলো পিলাগ্লোবোসা। তো এই পিলাগ্লোবোসা বোঝাচ্ছিল কি একটা আপেল শামুক, অর্থাৎ শামুক। তাহলে এখানে আমি তো শামুক পাইছি, শামুকটা কার ভিতরে পড়ে, এই শামুকটা আবার গ্যাস্ট্রোপোডার ভিতরে পড়ে না, এই যে গ্যাস্ট্রোপোডার ভিতরে তো শামুকটা পড়ে, তো গ্যাস্ট্রোপোডার ভিতরে শামুকটা পড়ে, এটা হলো পিলাগ্লোবোসা হিসেবে আমরা বলতেছি। আবার দেখো আমরা ঝিনুক দেখছি এবং অক্টোপাস দেখছি, এই ঝিনুক আর অক্টোপাস আবার কেমন, দ্বিপার্শ্বীয়। এবং এই ঝিনুকটা পড়তেছে তোমার হলো বিভালভিয়ার ভিতরে, যেহেতু দুইটা খোলক আছে এই জন্য এটাকে বলতেছে বিভালভিয়া। এবং অক্টোপাস বলতেছে এটা মাথা থাকে, একটা অক্টোপাস যদি দেখো এভাবে, এই যে মাথা, এটাকে বলতেছে হলো সেপালো, সেপালো পোডা, মানে অনেকগুলো পা, এর জন্য এটাকে বলতেছে হলো সেপালো পোডা, সেপালো পোডা। তো দেখো একটা অপ্রতিসাম্য, তো অপ্রতিসাম্য এখানে মানে আমি বলতেছি অপ্রতিসাম্য বলতেছে পিলা গ্লোবোসায়, একই পর্বের মধ্যে আবার ঝিনুক অক্টোপাস দেখতেছি হলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আবার এখানে তোমার এই প্রতিসাম্যগুলা কি হয়, তোমার চেঞ্জ দেখতেছি, যে দেখো অপ্রতিসাম্য বলতেছি পিলা গ্লোবোসা, আবার দ্বিপার্শ্বীয় দেখতেছি হলো ঝিনুক অক্টোপাস। আবার পাশাপাশি তোমরা যদি এখন প্রশ্ন করো যে ভাইয়া সিলুম জিনিসটা যে আমরা পড়লাম এখানে সিলুম কি আছে, হ্যাঁ দেখে সিলুম বিদ্যমান দেখা যায়। তো এটুকু আমি মিশিয়ে দিলাম। তো এখন আমি দেখো সিলুম জিনিসটা নিয়ে আলোচনা করি।
এদের ভিতরে সিলুম বিদ্যমান এবং এই সিলুমটা কেমন হিমোসিল আছে। এই সিলুমটা এখান থেকে কি হয় হিমোসিলের রূপান্তর হয়, অর্থাৎ হিম দ্বারা বোঝাচ্ছে কি রক্ত, সিল দ্বারা বোঝাচ্ছে কি গহ্বর। তাহলে এখানে যে সিলুমটা আছে এটা কি হিমোসিল হিসাবে আমরা পরিচয় পেয়ে থাকি। এবং এই হিমোসিলের পাশাপাশি আমরা জানি কি রক্ত রঞ্জক থাকবে, তো রঞ্জক এখানে রঞ্জক বিদ্যমান, এই রঞ্জকের নামটা বলতেছে কি হিমোসায়ানিন। হিমোসায়ানিন দেখো আমাদের শরীরের রক্ত এটা কিন্তু লাল, কি কারণে? কারণ আমরা আমাদের ভিতরে কি আছে হিমোগ্লোবিন আছে রঞ্জক পদার্থ হিসেবে, কিন্তু এখানে আমরা দেখতেছি কি এখানে রঞ্জক পদার্থ হিসেবে আছে কি হিমোসায়ানিন। এই যে সায়ানিন এটা তোমার আমিষ আর কপার দ্বারা গঠিত, আমিষ ও কপার। এই জন্য তুমি যদি একটা শামুককে যদি কেটে থাকো দেখবে এদের রক্ত লাল না, দেখবে নীল বা কোনো একটা অন্য বর্ণের হয়, লাল হয় না। আর এই হিমোসায়ানিনে এখানে সায়ানিন বললাম, এখানে সায়ানিনে হিমোসায়ানিন কি দ্বারা গঠিত আমিষ ও কপার দ্বারা গঠিত। আচ্ছা পাশাপাশি আবার ধরো প্রাণীর ক্ষেত্রে কি করে তোমার এখানে বিভিন্ন রোগগুলা যে আছে এগুলা কি ভাইরাস বা বিভিন্ন ধরনের কিছু এগুলো আক্রমণ করে, তো এই যে আক্রমণগুলো যে প্রতিরোধ করতেছে এটা কি করতেছে অ্যামিবোসাইট। তো এই পর্বের ক্ষেত্রে কি করে অ্যামিবোসাইট আছে, এই অ্যামিবোসাইট এগুলো কি করে প্রতিরক্ষাতে ভূমিকা পালন করে। তো এই যে প্রতিরক্ষাতে ভূমিকা পালন করে আমরা এটাকে বলতেছি ডাব্লিউবিসি। আমাদের ক্ষেত্রে ডাব্লিউবিসি কি করে এগুলো নিজেদের একটা শেপ থাকে, মূলত ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট একটা শেপ নাই। যখন যে ভাইরাসটা আসে বা যে জীবাণুটা আসে সে জীবাণুর আকৃতি ধারণ করে সেটাকে ভক্ষণ করে নেয়। তো এই যে তোমার মলাস্কা পর্ব প্রাণীতে যে জীবাণুগুলোকে যে ভক্ষণ করে এটা কে কাজ করে অ্যামিবোসাইট কাজ করে থাকে জীবাণু ভক্ষণ করা, জীবাণু ভক্ষণ করে থাকে। তো দেখো আমি যদি এখন এই চিত্রটা আমি একটু পরে দেখাই, সম্পূর্ণ আলোচনা যদি আমি এখন করি, দেখো আমার মলাস্কা পর্বেতে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বুঝাইছি এই অংশটুকুর মধ্যে। তা আমি যদি প্রত্যেকটা জিনিস বুঝাই তো দেখো বিভালভে গ্যাস্ট্রোপোডা, তারপর হলো সেফালোপোডা। অর্থাৎ গ্যাস্ট্রোপোডা জিনিসটা বুঝতেছি যে কোনো একটা পরিপাক নালী থেকে যখন হয় পাটা যখন উৎপন্ন হয় তখন আমরা তাদেরকে বলতেছি গ্যাস্ট্রোপোডা, যেটা বলতেছে পিলা গ্লোবোসা। এরপর হলো বিভালভিয়া, বিভালভিয়া দিয়ে বোঝাচ্ছে দুইটা খোলক থাকবে, যেমন ঝিনুক আমরা দুইটা খোলক দেখি। আর ঝিনুকের উদাহরণ হিসেবে আমি দেখছি হলো কি ল্যামিনিডেন্স, তোমার ল্যামিনিডেন্স দিছিলাম আর মার্গিনালিস দিছিলাম। এরপর আমি দেখলাম হলো সেফালোপোডা, সেফালোপোডার পর আমরা দেখলাম শোষণ অঙ্গ, শোষণ অঙ্গতে এখানে দেখছি হলো কি ফুলকা পালমোনারি থলি ম্যান্টল। তারপর লার্ভাতে দেখলাম হলো ট্রোকোপোর বেলিজার গ্লোচিয়াম। এখন প্রত্যেকটা জিনিস আমি যখন দেখার পর এখন লাস্ট যে চিত্রটা সেটা আমরা এখন দেখব। তো এখানে দেখো এই চিত্রটা এখানে আমি শামুক নিছি। তো দেখো এই যে শামুকটা যখন আমি আঁকাইছিলাম এইভাবে, মূলত শামুকের এই অংশটুকু আমি এটাকে আমি এভাবে দেখাইছি। এখানে কি থাকে শেল অর্থাৎ খোলকটা, আর এটা তো মাংসল পিণ্ড। তো এই যে এখানে দেখো এটা সুন্দর করে আমি দেখাইছি এই চিত্রটাতে, দেখো যে এই যে এখানে যে শেলটা আছে এই শেলটা কি দ্বারা গঠিত ম্যান্টল দ্বারা গঠিত। এই শেলটা কি দ্বারা গঠিত এই যে ম্যান্টল দ্বারা গঠিত। এই যে চারপাশের শেল, শেলটা হলো কি দ্বারা গঠিত ম্যান্টল দ্বারা গঠিত হয়ে থাকে, অর্থাৎ কি খোলকটা। এবং এই যে ভিতরে এক ধরনের নালী আছে এই নালীকে বলতেছে আমরা কি ডাইজেস্টিভ সিস্টেম। পাশাপাশি এখানে আমরা দেখি কি যেমন নার্ভাস সিস্টেম শুরু হয় তো নিডেরা প্রাণীর থেকেই পরবর্তীতে আরো উন্নত হতে থাকে। তো এখানে কি থাকবে নার্ভাস সিস্টেম থাকবে এবং তাদের মুখ থাকবে হলো রেডুলা। রেডুলা কি জন্য হয় তাদের ওই করাতের মধ্যে দেখতে রেতি 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 জীবকে আমরা বলতেছি রেডুলা। এবং এই যে এখানে কি দেখবো এই যে চোখ আছে, যে চোখ এবং এই যে এটা হলো কোষিকা, এটাকে আমরা বলতেছিল কি চোখ আর এটাকে আমরা বলতেছিল কি কোষিকা। এবং পাশাপাশি এখানে ফুলকা বিদ্যমান দেখতেছি। তো এভাবে কি হয় একটা তোমার শামুকের গঠন হয়ে থাকে। তো দেখো তোমাদের আমি এখানে মলাস্কার ভিতরে যে যতগুলো বৈশিষ্ট্য আছে যতগুলো শব্দ আছে আমি এগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে আজকে পড়ায় দিছি এবং প্রত্যেকটা পর্ব আমি এভাবে পড়ায় দিছি।
তো তোমরা যদি উপকৃত হও অবশ্যই ভাইকে সাপোর্ট করবা এবং ভাইয়ের প্রত্যেকটা লেকচার তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবা। সঠিক গাইডলাইন এবং সঠিক পড়াটা যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে বা পরবর্তী যে ছোট ভাইরা আসবে তারা একটা সঠিক ডিরেকশন পাবে এবং তোমাদের অ্যাডমিশন লাইফটা অনেক সহজ হয়ে যাবে। কারণ তোমরা যখন দেখবা যে একটা জেলা বা একটা জেলা, যেমন তুমি যদি এখন বগুড়ার দিকে তাকাও, রাজশাহীর দিকে তাকাও, সেখানে দেখবা যে তারা একটু এগিয়ে গেছে। কারণটা কি? অবশ্যই তারা কিছু ব্যতিক্রম জিনিস ট্রাই করতেছে। তো আমরা যদি ব্যতিক্রম জিনিস যদি নাই দেখি তাহলে তো আমরা উন্নত করতে পারবো না। তো এদিক দিয়ে আমি বলি যে আমার প্রত্যেকটা লেকচার তোমরা যদি করে থাকো নোট করে ফেলবা, দেখবে আমার ক্লাসটা করবা, নোট করবা, তোমার বই খুলে দেখলে তোমাদের একবার ইজি হয়ে যাবে। তো তোমরা ভয়ে কিছু কোনো তো ভয়ের কিছু নাই। তো তোমরা কি করবা, যে জিনিস বুঝবা না তুমি কমেন্ট করবা বা তুমি মেসেজ দিবা টিমপে নামে, আমি অবশ্যই সেখানে আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো। আর কোনো একটা সমস্যা হলে অবশ্যই আমি তোমাদের সলভ করে দেব। তে তোমার আজকে তোমাদের যেটুকু পড়াইছি এতটুকুই তোমরা করবা। আর এখন আমি তোমাদের একটু সলিউশনটা করাবো, যে তোমাদের যে বিভিন্ন ভার্সিটি মেডিকেলে কি কি কোশ্চেন আসে এগুলো নিয়ে তোমাদের একটা অ্যানালাইসিস করে দিয়ে মলাস্কাটা আমি ইন করে দেবো। এরপর আমরা পরবর্তী যাব। মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো সবকিছু দেখছি। তো এখন আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন ভার্সিটি মেডিকেলে কি কি কোশ্চেন আসে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন বলছে নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী, অর্থাৎ কি এর ভিতরে কি কি প্রাণী পড়ে। তা আমি তোমাদের বলছিলাম কি ঝিনুক, তারপরে আপেল, শামুক, তারপরে তোমার অক্টোপাস, এগুলো যা আছে এগুলো কার ভিতরে পড়ে? মলাস্কা পর্বের ভিতরে পড়ে। তা আমরা দেখি যে এখানে অপশনে কি কি আছে। তাই বলছে নিচের কোনটি মলাস্কা পর্বের মধ্যে পড়ে। তো একটা আসলে কি উসেরিয়া, উসেরিয়া বেনকপ্টি। তো এটা তো আমরা বুঝতেছি কি এটা তো তাহলে এই পর্বের মধ্যে পড়ে না। এরপর দেখলাম যে অক্টোপাস প্যাংটাটাস, অর্থাৎ কি দেখো এখানে অক্টোপাস শব্দটা আছে। তাই আমি বলছিলাম কি যে মলাস্কা পর্বের প্রাণীদের মধ্যে কি কি পড়ে? অক্টোপাস, ঝিনুক আর হলো শামুক। তাহলে এটা অ্যান্সার হবে কি অক্টোপাস প্যাংটাটাস। ওইদিকে আর যাওয়া লাগলো না। তো পরের প্রশ্ন দেখি, বলছে যে স্কুইড যে পর্বভুক্ত। দেখো আমি তখন মলাস্কা পর্ব পড়াইছি তখন আমি বললাম না যে স্কুইড নামক এক ধরনের প্রাণী আছে, দেখতে অনেক বৃহৎ এবং যার দৈর্ঘ্য বা লম্বায় হলো 27 মিটার এবং তার কর্ষিকাগুলো হলো 50 মিটার এবং ওয়েট মানে তার যে ভরটা 270 কেজি। এই যে এটা বলছিলাম, তো একটা স্কুইড নামক প্রাণীর কথা বলছিলাম, এটা পর্ব বলে দিছিলাম কি মলাস্কা। তাহলে বলো তো স্কুইড যে পর্বভুক্ত, এটা তো আমরা তাহলে চোখ বন্ধ করে বলতে পারি কি এটা হবে কি মলাস্কা। প্রশ্নগুলো দেখো ঢাকা ভার্সিটিতে চলে যাচ্ছে। পরের প্রশ্ন দেখি, বলছে কোন প্রাণীর দেহগহ্বর সংক্ষিপ্ত হিমোসিল। এই দেখো ভাইয়া এই যে হিমোসিল শব্দটা, তাই আমি বলছিলাম কি মলাস্কা প্রাণী যখন সিলোম পড়ালাম তো বলছিলাম যে সিলোমটা কিসে ধরো হিমোসিল নামকরণ হয়ে থাকে। এই জন্য যে হিম মানে রক্ত আর সিল মানে গহ্বর, রক্তের গহ্বর থাকবে। এবং বলছিলাম কি এখানে রক্তটা কি হবে আমাদের মতো লাল হবে না, কারণ কি হিমোগ্লোবিন থাকলে রঞ্জক পদার্থ হয় লাল। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি এখানে যেহেতু রঞ্জক পদার্থ থাকে হিমোসায়ানিন, অর্থাৎ এটা তোমার আমিষ আর কপার দ্বারা গঠিত হয়, এর জন্য এখানে লাল না হয় কি হয় অন্য রং ধারণ করে। তাহলে বলো তো এখানে বলছে কি কোন প্রাণীর দেহগহ্বর সংক্ষিপ্ত হিমোসিল, তাহলে আমরা বলতে পারি কি যে মলাস্কা। তো মলাস্কা প্রাণীর ভিতরে আমরা তিনটা জিনিস বলছিলাম, একটা হলো শামুক, ঝিনুক আর হলো অক্টোপাস। এগুলো প্রাণী পড়ে হলো মলাস্কার মধ্যে। তাহলে বলো তো এখানে কৃমি হবে, কেঁচো হবে, ব্যাঙ হবে না শামুক হবে? যে শামুক দিয়ে দিস, তার মানে কি এটা কি হবে শামুক হবে। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়, অর্থাৎ মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়। তো এখানে কি দিছে প্রোকোভোর দিছে, এখানে কি লার্ভা দশা, আবার দিছে হলো নেফ্রিডিয়া, রেডুলা, ট্রাকিয়া। তো দেখো লার্ভা দশাটা প্রোকোভোরটা এটা আমরা দেখতে পারি কোথায়? এটা আমরা অ্যানেলিডাতেও দেখতে পারি। যখন দেখতেছি আমরা দুটো জিনিস একসাথে লাগে আছে তাহলে এর গুরুত্বটা আমাদের বুঝতে হবে, যেখানে গুরুত্বটা কার বেশি। যেমন প্রোকোভোর এটা অ্যানেলিডাতেও দেখতে পারি, মলাস্কাতেও দেখতে পারি। এছাড়া এখানে কি আছে ভেলিজার আছে, তারপর তোমার গ্লোচিডিয়াম আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অনেক সময় এই লার্ভাটা বিদ্যমান নাও থাকতে পারে অনেক প্রাণীর ক্ষেত্রে। তাহলে এখানে বলতেছে কি রেডুলা, রেডুলা মানে কি জিহ্বা। তাই আমরা বলতেছি কি রেতি জিহ্বা, যাকে বলতেছে আমি পড়াই দিয়েছিলাম এভাবে যে করার থেকে হয় রেতি, আর এর থেকে বলতেছিল রেতি জিহ্বা, যাকে আমরা রেডুলা নামকরণ বলতেছি, রেডুলা নামে আমরা দিয়ে থাকি। তাহলে এখানে বলছে নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়, তা এখানে গুরুত্বটা কোনটার বেশি পাচ্ছে? এই যে রেডুলার বেশি পাচ্ছে, এই জন্য এখানে অ্যান্সারটা কি হবে রেডুলা হবে। ভাই প্রোকোভোর কেন হলো না? কারণ দেখো ওই যে আমি যে বললাম ভেলিজার,
তারপর হলো গ্লোচিডিয়াম, এখানে দেখা যাচ্ছে যে গ্লোচিডিয়াম দেখা যাচ্ছে তোমার হলো ঝিনুকে, আবার ভেলিজার দেখা যাচ্ছে শামুকে। এই যে এখানে যে ডিফারেন্টটা, এই জন্য আমরা এটা টপ উপর দিতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা। এরপরে প্রশ্ন বলছে কোন পর্বের প্রাণীদের রক্তে হিমোসায়ানিন। দেখো আমি একটু আগে এই যে এখানে হিমোসায়ানিন সম্পর্কে বলে দিয়ে আসলাম যে এখানে কি আমিষ ও কপার দ্বারা গঠিত হবে এবং হিমোসায়ানিন এক ধরনের রঞ্জক পদার্থ। তাহলে এটা কোন পর্বের প্রাণীতে বললাম? মলাস্কা। এই যে মলাস্কা অ্যান্সার এখানে হবে। পরের প্রশ্ন দেখো, ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট্য? তো ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট্য বলো তো? ম্যান্টল মানে কি? এক ধরনের আবরণ। এই যে আবরণ যখন আমি দেখাইলাম যে ধরো এটা একটা প্রাণীর আস্তরণ, এখানে তার শেল্টার হিসেবে থাকে হলো কি এক ধরনের ম্যান্টল নামক পদার্থ, এবং এই যে ম্যান্টল থেকে কি বের হয়? ক্যালসিয়াম প্লাস কার্বনেট। এই হলে আরেকটা আস্তরণ সৃষ্টি হয় যেটা কি খোলক হিসেবে আমরা বলে থাকি। এই যেটা হলো কি আমরা খোলক নামকরণ দিয়ে থাকি। তাহলে ম্যান্টল দ্বারা বোঝাচ্ছে কি এক ধরনের আবরণ যেটা আমরা মলাস্কা পর্বের প্রাণীতে পেয়ে থাকি। এজন্য এখানে বলছে ম্যান্টল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, তাহলে এটা অ্যান্সার কি হবে? মলাস্কা। একই কোশ্চেন, এটা ঢাকা ভার্সিটি 17-18 সালেও আছে এই কোশ্চেনটা। তারপরে প্রশ্ন দেখো, মলাস্কার দেহের রক্ত সংবহনতন্ত্র কেমন? দেখো রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে আমরা যখন পড়াইলাম তখন আমি দেখাইছি কি এখানে বদ্ধ না তোমার হলো মুক্ত। তো এদের রক্ত সংবহন হলো কি বদ্ধ না মুক্ত না, অর্ধমুক্ত। কি জন্য অর্ধমুক্ত? কারণ যদি বদ্ধ বলি এটা কি হবে, একটা হৃৎপিণ্ড কেন্দ্র করে ঘুরে ফিরে হৃৎপিণ্ড সার্কেলে চলে আসবে। ধরো এটা যদি হৃৎপিণ্ড হয় তো এই সার্কেলটা এভাবে চলতে থাকবে, এই যে এইভাবে চলতে থাকতেছে। কিন্তু যখন এটা মুক্ত অবস্থায় থাকবে তাহলে কি শুধু কি তোমার হৃৎপিণ্ড রিলেটেড হবে না, এটা দেহ গহ্বরে চলে আসবে। তাহলে আমরা দেখতে পারি কি এটা কি দেহ গহ্বরে কিছুটা কাজ করে আবার কি বদ্ধ অবস্থায় কাজ করে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি অর্ধমুক্ত। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় মলাস্কা পর্বের প্রাণীতে কোন ধরনের সংবহনতন্ত্র উপস্থিত, তখন আমরা এটাকে বলতে পারি কি অর্ধ সংবহন তন্ত্র। তাহলে এটা অ্যান্সার কি হবে? এখানে হবে হলো এটা কি অর্ধ সংবহন তন্ত্র। তো তোমাদের যে আমি এগুলো কোশ্চেন করাচ্ছি, তো তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে এইভাবে কোশ্চেনগুলো কেন করাচ্ছে। দেখো আমি যে একটা পর্বগুলো বৈশিষ্ট্যগুলো পড়াইছি, পাশাপাশি এগুলোকে আমি আরো হাতে ধরে দিচ্ছি। তো দেখো আমি এখানে কিন্তু আমি যখন পড়াইছি মলাস্কা পর্ব বৈশিষ্ট্যগুলো, সেখানে আমি হিমোসাইনিন নিয়ে ব্যাখ্যা দিছি, তারপর হিমোসিল নিয়ে ব্যাখ্যা দিছি, তারপর তোমার যে এদের অঙ্গ নেয়া, তারপর ম্যান্টল পর্দা নেয়া, রেডুলা সম্পর্কে প্রত্যেকটা শব্দ নিয়ে আমি ব্যাখ্যা দিছি এখানে, প্রত্যেকটা সম্পর্কে। এবং যেগুলো অন্য পর্বের ভিতরে পড়ে ওইগুলো শব্দ নিয়ে আমি ব্যাখ্যা দিছি। যে ভাইয়া দেখো আমি এখানে বোর্ডে ক্লাস করাচ্ছি, তো তোমরা অনেকে দেখতে পারে যে ভাইয়া এইভাবে ক্লাস নিচ্ছে, আর একটু যদি উন্নত হতো। তো তোমাদের আমি বলি তোমাদের শেখাটা হলো বড় বিষয়, চক্ষুটাকে সৌন্দর্যতা না নিয়ে তোমাদের ব্রেনটাকে সৌন্দর্যতার মধ্যে নিয়ে আসো। কারণ কি তোমাদের ব্রেনটাকে যদি তুমি তুমি তোমার বিকশিত করো তাহলে এটা কি হবে, তোমার জন্য উপকৃত হবে। চক্ষুকে বিকশিত করে তুমি কি করবে? ধরো তোমার চক্ষুর কাছে এটা সৌন্দর্য লাগতেছে, এটা গর্জিয়াস লাগতেছে একটা জিনিস। আমাদের চোখ এমন একটা জিনিস, একটা গর্জিয়াস জিনিস দেখলে আমরা কি মনে করি? এই চমৎকার তো, দেখতে সুন্দর তো। চোখ কিন্তু এটাই দেখায়, গর্জিয়াস জিনিস। কিন্তু আমাদের ব্রেন জিনিসটাকে যদি আমরা গর্জিয়াস করি কোনো কিছু শেখার মাধ্যমে, তাহলে আমরা কি করব? ধীরে ধীরে আমরা নিজেদেরকে আপডেট করতে পারবো। তাই আমি তোমাদের বলি যে চক্ষুকে গর্জিয়াস করার আগে তোমাদের ব্রেনটাকে গর্জিয়াস করতে হবে নৈতিকতার সাথে এবং তোমাদের সঠিক জ্ঞানের মাধ্যমে। তো তোমরা মিশাই ছোটাছুটি না করে একটা সঠিক জ্ঞান কোথায় আছে, কিভাবে কিভাবে পড়লে নিজেকে আপডেট করা যায় সেদিকে তোমরা ধাবিত হও। আর তোমরা অবশ্যই লেকচারটা সুন্দর করে নোট করবা এবং তোমরা প্র্যাকটিস করবা, এতে তোমাদেরই উপকৃত হবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো।